তারা তো আসলে দেশপ্রেম থেকে মুক্তিযুদ্ধ করেনি, তারা ক্ষমতা এবং লুটপাট করার জন্য যুদ্ধ করেছে। আমরা আসলে 9 মাসে খুব তাড়াতাড়ি স্বাধীন হয়েছি, তো এই জন্য আমরা স্বাধীনতার মর্যাদা রাখতে পারিনি। আমরা যদি ভারতের সাহায্য নিয়ে আমাদের যুদ্ধ করি, ভারত আমাদের বন্ধু ছিল না, কিন্তু থাকবেও না। মুক্তিযুদ্ধ ইস্যুতে জামায়াত ইসলামী বাংলাদেশের আসলে আপনি কি মনে করেন যে তাদের স্ট্যান্ডটা পুনরায় ক্লিয়ার করা উচিত, কিংবা তাদের কাজের জন্য ক্ষমা চাওয়া উচিত কিনা? না, একটা ক্লিয়ার করা, একটা ক্ষমা চাওয়া। ক্লিয়ার তো আমার বাবাই করে দিয়ে গেছেন। উনি ওনার সাক্ষাৎকারে গ্রেফতারের পূর্বে, ট্রাইব্যুনালের আদেশ গ্রেফতারের পূর্বে উনি ক্লিয়ার করে দিয়ে গেছেন। উনি কী বলেছেন, ওনাদের স্ট্যান্ডটা কিছু পরে বলছি। আর ক্ষমা মানুষ চাইবে তো তখন অপরাধ করে তার জন্য। কারণ রাজনৈতিক কারণে একটা দেশের অখণ্ডতা থাকবে কি থাকবে না, এটা আমার ব্যক্তিগত স্বাধীনভাবে আমি আমার মতো করে চিন্তা করতে পারি। আজকে যদি বাংলাদেশে মনে করেন সিলেট বিভাগ স্বাধীন হওয়ার জন্য ডাক দেয়, আমার বাড়ি সিলেটে, আমি মনে করলাম যে না, আমি যদি বিভক্ত হয়ে যাই, আমরা আলাদা দেশ হয়ে যাই, আমার চারিদিকে বেশিরভাগ ভারত, আর এদিকে বাংলাদেশ আমার শত্রু রাষ্ট্র, আমার কোনো সমুদ্র, আমার কোনো অ্যাক্সেস নাই, আমি ল্যান্ডলকড হয়ে যাবো, আমার জন্য অকল্যাণকর হবে না। আমি স্বাধীনতার পক্ষে যাবো না। আমি বলবো না, আমি বাংলাদেশের অংশ থাকতে চাই। আমি যদি দেশপ্রেম থেকে এটা মনে করি, এটাতে কোনো অপরাধের কিছু নেই। আপনি মনে করেন 1940 সালে সরওয়ার্দী সাহেব লাহোর প্রস্তাবের কথা আপনারা শুনেছেন। উনি কিন্তু তখন পাকিস্তান এবং ভারত 2 দেশের কথা বলেন, উনি 3 দেশের কথা বলেছিলেন। লাহোরে বসে উনি বলেছিলেন যে 3টা দেশ হবে, একটা হবে বর্তমান পাকিস্তান, যেটা মুসলিম অধ্যুষিত পাকিস্তান, একটা হবে বর্তমান ভারত, যেটা হিন্দু অধ্যুষিত ভারত, আর আমাদের বর্তমান বাংলাদেশ, এই সাথে ভারতের আপনার আসাম, যে সিলেটের সাথে আসামের অংশ, পশ্চিমবাংলা কলকাতা সহ, আপনার উত্তরে পশ্চিম দিনাজপুর যেটা ভারতে, এগুলি সহ বাংলা আর একটা দেশ হবে। উনি কিন্তু 3 রাষ্ট্রের প্রথম। উনি যে 47 সালে যে 2 নেশনস থিওরিতে দেশ বিভাগ হলো, ভারত বিভাগ হলো, উনি তার বিরোধিতা করেছেন। সোহরাওয়ার্দী সাহেব ওই পক্ষে ছিলেন, কিন্তু ওনারা দুজনে এই দেশের মুখ্যমন্ত্রী হয়েছেন। রাজনৈতিক কারণে আমি আমার দেশের জন্য কোনটা কল্যাণ করব, দেশপ্রেম থেকে আমি যেটা মনে করি সেটা আমি করি। আপনারা জানেন কিনা, 80-এর দশকে আমাদের দক্ষিণবঙ্গ, বরিশাল বঙ্গভূমি, স্বাধীন বঙ্গভূমি আন্দোলন ছিল একটা, এটা মানুষজন সমর্থন করেনি, কেউ কেউ করেছে, কিন্তু আলটিমেটলি অধিকাংশ জনগোষ্ঠী সমর্থন করেনি। ওটা মরে গেছে, ওটার কোনো অস্তিত্ব চাই না। তো এখন যারা বিশ্ববিখ্যাত পলিটিক্যাল সায়েন্টিস্ট আছে, তারা বলেন যে একটা দেশ যখন স্বাধীনতার জন্য যুদ্ধ করে, এমন কোনো বাধ্যবাধকতা নাই যে ওই দেশের 100% জনই ওইটার পক্ষে থাকতেই হবে। এটা যার যার ব্যক্তিগত চিন্তা চেতনা থেকে, দেশপ্রেম থেকে, দেশের কল্যাণ অকল্যাণ চিন্তা থেকে, দিয়ে যেরকম ইচ্ছা চিন্তা করতেই পারে। ওই দেশ যখন স্বাধীন হয়েই যায়, তখন ওই ভূখণ্ডে যারা জন্মগ্রহণ করেছে, বড় হয়েছে, ওই ভূখণ্ডে যারা অধিবাসী, সবার অধিকার সমান। কেউ যদি অপরাধ করে থাকে, সেটা ভিন্ন কথা। আমার বাবা বা তার দল কোনো অপরাধ করেনি, তাদের সাথে কোনো রকমের কোনো সম্পৃক্ততা নেই। আপনারা দেখেছেন ট্রাইব্যুনালে আমার বাবার কথা বলেছি যে চেয়ারম্যান খোলা আদালতে বলতে বাধ্য হয়েছে ওনার বিরুদ্ধে সরকার পক্ষ কোনো অপরাধের সাথে সম্পৃক্ততা প্রমাণ করতে পারেনি। 92-94 সালে আমরা হাইকোর্টে জিতেছি, সুপ্রিম কোর্টে আপিলেট ডিভিশনের ফুল বেঞ্চ, সব বিচারপতি ওনার পক্ষে সর্বসম্মত রায় দিয়েছে যে ওনার বিরুদ্ধে কোনো অপকর্মের সাথে জড়িত হওয়ার কোনো প্রমাণ নেই। এবং ওই বিচারকরা সবাই একজন বয়সের কারণে প্রধান বিচারপতি হতে পারেনি, বাকি 4 জনের প্রধান বিচারপতি হয়েছেন এবং বাংলাদেশের বিচার বিভাগে তারা উজ্জ্বলতম নক্ষত্র। তো উনি রাজনৈতিক কারণে ওনার কাছে মনে হয়েছে, এবং উনি পরিষ্কার বলেছেন যে আমরা ভারতের আধিপত্যবাদের কারণে আমরা ভারতের সাথে সহযোগিতা না, যুদ্ধ করার সমীচীন মনে করিনি। কিন্তু উনি দেখেন, রাজনীতি শুরু করেন 54 সাল, 71 সাল পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনের কিন্তু অগ্রভাগে ছিলেন। এমনকি 60-এর দশকের শেষে যখন পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট হলো, তখন উনি একটা সেক্রেটারি জেনারেল ছিলেন, যেখানে আওয়ামী লীগের আব্দুল সামাদ আজাদ যিনি ছিলেন, পরে ভাইস প্রেসিডেন্ট ছিলেন, উনি ওনার জয়েন্ট সেক্রেটারি ছিল। সব দল মিলে রাজনীতি করেছেন, সকল গণতান্ত্রিক ভাষা আন্দোলন থেকে নিয়ে শুরু করে 52-তে উনি ভাষা আন্দোলনের জন্য 3 বার গ্রেফতার হয়েছেন। উনি ভাষা আন্দোলনের চাকরি খুঁয়েছেন, অথচ ওনার চেয়ে বেশি অবদান বাংলা ভাষা আন্দোলনে আর কারো আছে বলে আমার জানা নেই। আপনি ইতিহাসে পাবেন না আমার ধারণা, আমি অনেক পড়াশোনা করেছি নিয়ে, ওনার চেয়ে বেশি অবদান কারো আছে আমি জানি না। উনি আমার দেশপ্রেম থেকে মনে হয়েছে যে আমরা যদি ভারতের সাহায্য নিয়ে আমাদের যুদ্ধ করি, ভারত আমাদের বন্ধু ছিল না, কিন্তু থাকবেও না। তারা আমাদেরকে আমাদের বন্ধু হিসেবে সাহায্য করতে আসেনি। তারা এসে 3টা কারণ উনি বলেছেন। 1 নম্বর হলো, তারা চায় এই অঞ্চলে আধিপত্যবাদ বিস্তারে তাদের সবচেয়ে বড় শত্রু হলো পাকিস্তান, বাকি দেশগুলো এত বড় শত্রু নয়। তো এই পাকিস্তানকে ভেঙে দুর্বল করা,
2 নম্বর হলো এই দেশকে একটা অর্থনীতির বাজারে পরিণত করা। আমরা একটা দেখতে পাই আমাদের দেশে পণ্যের বাজার ভারতের পণ্য সয়লাভ একদম। শাড়ির বাজার তো 95% শতকরা শাড়ি ভারতের শাড়ি। আমাদের দেশে যেন সাংস্কৃতিক আগ্রাসন তারা করেছে, আমাদের মিডিয়া বাংলাদেশি চ্যানেল থেকে ওদের চ্যানেল বেশি, ওদের গণমাধ্যমে একটা বিরাট অংশ ওদের ভারতপন্থী। আর তৃতীয় হলো একটা তাবেদার সরকার বসিয়ে নিজেদের যা ইচ্ছা সে আদায় করে নেওয়া। আপনারা দেখেছেন ফ্যাসিবাদ সরকারের সময় তাই হয়েছে, এবং মানে পলাতক দণ্ডিত প্রধানমন্ত্রী বলেছে ভারতকে আমরা যা দিয়েছি তারা আজীবন মনে রাখবে, উনি প্রকাশ্যে বলেছেন এটা। তো এই 3টা কারণে উনি ভারতের সাহায্য নিয়ে মুক্তিযুদ্ধ করতে চাননি। তাহলে উনি বলেছেন স্পষ্ট, আওয়ামী লীগ যদি ভারতের সাহায্য না নিয়ে মুক্তিযুদ্ধ করতো আমরা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করতাম। তাহলে কে সাহায্য করবে? করার মতো তার কেউ ছিল না। নিজেরা করতাম। পৃথিবীর বহুত দেশ নিজেরা যুদ্ধ করে দীর্ঘদিন হয়েছে। আমরা আসলে 9 মাসে খুব তাড়াতাড়ি স্বাধীন হয়েছি, তো এই জন্য আমরা স্বাধীনতার মর্যাদা রাখতে পারিনি। যারা মুক্তিযুদ্ধ করেছে তারাই তো 72 থেকে 75টা দেশ লুটপাট করেছে। তাদের উত্তরসূরিরা এই গত 16 বছরে লুটপাট করেছে দেশ, হাজার হাজার করে লুটে পুটে নিয়ে গিয়েছে। গুম খুন জুলুম নির্যাতন কি না করেছে তারা। তারা তো আসলে দেশপ্রেম থেকে মুক্তিযুদ্ধ করেনি, তারা ক্ষমতা এবং লুটপাট করার জন্য যুদ্ধ করেছে। 71 সালে আওয়ামী লীগ কী চুক্তি করেছে আপনার, সে অস্থায়ী সরকার যে ছিল ভারতে, তারা যে মৈত্রী চুক্তি নামে অক্টোবরে 1971 ভারতের চুক্তি করেছে, এটা তো দেশ বিক্রি চুক্তি। যে এই দেশে সেনাবাহিনী থাকবে না, তাদের সেনাবাহিনী এদের থাকবে, এদেশের প্রশাসন তারা চালাবে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্রনীতি এবং প্রতিরক্ষা নীতি ভারতের নিয়ন্ত্রণে থাকবে। এটা কোনো মৈত্রী চুক্তি বলেন, এটা তো গোলামী চুক্তি। এটা তো উনি যেটা বুঝেছিলেন 1971 সালে, মানুষ এসে এতদিনে বুঝতে পারছে যে আসলে ভারত আমাদের শত্রু, ভারত আমাদের বন্ধু না। এবং বাংলাদেশের মানুষ ভারতের বন্ধু মনে করে না, যে জুলাই বিপ্লবে দেখা গেছে। আমি বন্দি অবস্থায় যারা ওখানে আমার ডিউটি করেছে 500-এর উপরে, আমি সবাইকে জিজ্ঞাসা করেছি আপনি কি ভারতের বন্ধু মনে করেন? একটা লোক বলা নেই হ্যাঁ। আপনি একটা বাংলাদেশে গণভোট করেন, একটা কয়জন ভারতের বন্ধু মনে করে? নগণ্য সংখ্যক পাবেন। যারা অন্ধ দালাল দোসর এজেন্ট যারা, এবং যারা ক্ষুদ্র কিছু গোষ্ঠী আছে তারা ছাড়া প্রতিবেশীকে তো ডিনাই করা যাবে না, একটা ডিনাই তো করছি না। আমি ব্যালেন্স। ওই দিন এক সাক্ষাৎকারে বলেছি, এনটিভিতেও আমি যত আমার মনে নেই বলেছি কিনা, যে আমি একটা সৎ প্রতিবেশী চাই, বন্ধুসুলভ প্রতিবেশী চাই। কিন্তু আমি চাইলে তো হবে না, সে চাইতে হবে। তো সে তো আমাকে দাবিয়ে রাখতে চাচ্ছে, সে তো আমার ক্ষতি করার চেষ্টা করছে। সে আমার চারিদিকে কাঁটা তারে বেড়া দিয়ে রেখেছে, ওয়াচ টাওয়ার রেখেছে, আমার বর্ডার কিলিং করছে, বাণিজ্য ঘাটতি, একটা বিশাল বাণিজ্য ঘাটতি হয়ে রয়েছে। আমাদের সমস্ত নদীতে বাঁধ দিয়ে শীতকালে আমাদের পানির দরকার, পানি আটকে রাখছে। বর্ষাকালে আমাদের পানি এমনিতেই বেশি, তারপরে পানি দিয়ে বন্যা করে দিচ্ছে। এ কোনো বন্ধের ইয়ে হলো? 1971 সালের যুদ্ধের পরে পাকিস্তান সেনাবাহিনীর যে 93,000 আত্মসমর্পণগুলো, তাদের একটা লোহা পর্যন্ত তারা রেখে যায়নি, সব তারা নিয়ে গেছে। হাজার হাজার কোটি টাকার শীষ তখনকার দিনে তারা নিয়ে গেছে। যদি বন্ধু হতো আমাদের, যে ঠিক আছে এটা নতুন দেশ, নতুন রাষ্ট্র, নতুন সেনাবাহিনী, তাদের কিছু দরকার, কিছু তো দিত। তাদের একটা লোহাও দিয়ে যায়নি, সব ট্রেন ভরে নিয়ে গেছে। এবং ওটার প্রতিবাদ করতে গিয়ে তারা যে তাদের সেনাবাহিনী এসে 16 ডিসেম্বর থেকে নিয়ে তারা এখানে মার্চ পর্যন্ত ছিল। তারা এখানে লুটপাট করেছে, সব বড় বড় দোকান লুটপাট করে নিয়ে গেছে। এবং এটা প্রতিবাদ করতে গিয়ে মেজর জলিল বাংলাদেশের প্রথম রাজনৈতিক বন্দী। সেক্টর কমান্ডার খুলনাতে উনি মেশিন গান লাগিয়েছিলেন যে আমার দেশে কোনো সম্পদ বাড়িয়ে নিলে আমি গুলি করবো। ওনাকে ওখানে গ্রেফতার করে হেলিকপ্টার করে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তো ভারত বন্ধু সব আচরণ করলে আমি বন্ধু পেতে চাই। তো আমার পাশের বাসায় একজনের সাথে আমার ঝগড়া লাগিয়ে আমি শান্তিতে থাকবো? থাকতে চাই না। ইংরেজিতে বলে বাই দ্য নেইবার, ডোন্ট বাই দ্য হাউস। ভালো প্রতিবেশী দেখে বাড়ি কিনো, ভালো বাড়ি দেখে বাড়ি কিনো না। আমি ভালো বাড়ি কিনলে আমার প্রতিবেশী সারাক্ষণ আমার সাথে পিছিয়ে লেগে থাকলো, আমি তো শান্তিতে থাকবো না। ভারতের তো নিজের স্বার্থেই প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখা উচিত। কারণ ভারতের চারিদিকে যতগুলো দেশ আছে, কোনটার সাথে ভালো দেশের সম্পর্ক আছে? কারোর সাথে সুসম্পর্ক নাই। তারা সিকিমকে তো কুক্ষিগত করেছে সে 60-এর দশকে। তারা বাংলাদেশকে ওরকমভাবে একটা রাজ্য বানিয়ে নেওয়ার প্ল্যান ছিল তাদের। এই জন্য ওই চুক্তিগুলি করেছিল তারা 71 সালে।